নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। জহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র হয়েছেন, খুব ভালো কথা। কিন্তু জহরান মামদানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কটূক্তি করেছিলেন প্রকাশ্যে। আমি একটা কাগজে রিপোর্ট পড়লাম, ভারত সরকার নাকি ভাবছে, সেভাবে কিছু বলেনি, অসমর্থিত সূত্রের খবর যে মামদানির ভিসা প্রত্যাহার করে নিতে পারে ভারত। বিদেশ মন্ত্রক নিশ্চয়ই কোনো বিবৃতি দেবে, যদিও তারা বলেছে যে ভারত সরকারের সম্পর্ক হোয়াইট হাউসের সঙ্গে, আমেরিকার কোন শহরের কোন মেয়র কে হলেন সেটা ভারত সরকারের বিবেচ্য নয়। কিন্তু একজন ভারতের প্রধানমন্ত্রীর বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব নিউ ইয়র্কের মতো শহরের মেয়র হলে তার গতিবিধির উপর আমাদের তো নজর রাখতেই হবে। কিছু কিছু সংবাদ মাধ্যম থেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন। আপনাদের এত উচ্ছ্বাসের কি আছে? ওই ইকোসিস্টেম এটা। মামদানি নাকি কমিউনিস্ট বলে, আমি সোশ্যালিস্ট ডেমোক্র্যাট। যে সিরীয় তরুণীকে বিয়ে করেছে, আমি কাগজে পড়ছিলাম, নিকাহ হয় নিউ ইয়র্কে, তারপর একটা অনুষ্ঠান হয় দুবাইয়ে বুর্জ খলিফার পাশে, আর উগান্ডায় খামার বাড়িতে সে বিপুল রক্ষী মোতায়েন করে নাকি বোধ সভা হয়। একজন কমিউনিস্টের এইটা জীবন চর্চা হতে পারে নাকি? বঙ্গজ কমিউনিস্টদের খুব খুব খুশি, হ্যাঁ দেখছো মামদানি হয়েছে। তো আপনার কি? আপনার দেশে কমিউনিস্টদের রক্তকরণ তো বন্ধ হচ্ছে না। এবার তো কেরালাতেও যাবেন, আর পশ্চিমবঙ্গে তো খাদা গুলতে পারবেন না। দেশ তো কমিউনিস্ট মুক্ত হবে, বাম মুক্ত হবে। আর কিছু সংবাদপত্রের আদেকলাপনা দেখে মনে হচ্ছে যে ভারতবর্ষেই কোনো সাংবিধানিক পদ পেয়েছেন এই মামদানি। যাই হোক, এবার প্রতিবেদনের মূল উপজীব্যতে আসে। আমি কিছুদিন আগে একটা প্রতিবেদন করেছিলাম, নভেম্বর মাস থেকে বাংলার রাজনীতির খেলা আস্তে আস্তে ঘুরতে শুরু করবে। দেখুন ঘুরছে কিনা। এসআইআর তো হবে আমরা জানতাম, আমি ওটাকে বলছি না, আমি বলছি অন্যান্য খেলা। তাহলে একটা খেলা এজেন্সি শুরু করে দিয়েছি, ইডি। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের সর্বশেষ রিপোর্টে ইডির ভূয়সী প্রশংসা করা হয়েছে। এটা প্যারিস বেসড আন্তর্জাতিক সংগঠন। টেরর ফান্ডিং এবং মানি লন্ডারিং এর ক্ষেত্রে কোন দেশ কতটা কার্যকরী ভূমিকা নিচ্ছে এগুলো রোকবার জন্য সেটা তারা দেখে। এবং ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের সুপারিশ যদি ভালো না হয়, কোনো রাষ্ট্র ধূসর তালিকায় চলে যেতে পারে, তাদের ব্যাংকিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়, বিনিয়োগ বাধাপ্রাপ্ত হয়। সেই ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের সর্বশেষ রিপোর্টে ইডির ভূয়সী প্রশংসা করা হয়েছে। বলেছে যে প্রসিডস অফ ক্রাইম থেকে যে অর্থ অবৈধ উপায়ে পাচার হয়েছে বা অন্যভাবে কাজে লাগানো হয়েছে, ইডি বহু ক্ষেত্রে সফলতার সঙ্গে তা উদ্ধার করেছে, সাজাও দিয়েছে। এখন পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে বাম কংগ্রেস, তারা বলবেন ইডি কোথায় কি করেছে দেখার দরকার নেই, এখানে ইডি কি করলো। রাঘব বোয়ালদের কেন ধরছে না? সেটিং নিশ্চয়ই আছে। নাহলে কাকুর কণ্ঠস্বরের নমুনার ফরেন্সিক পরীক্ষার রিপোর্টটাকে বাক্সবন্দি করে রেখেছে। সিবিআই প্রাথমিকের নিয়োগের দুর্নীতির তদন্তে সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম না করে জনৈক এক ব্যক্তির কথা বলেছেন, যার নামের সঙ্গে এক বড় রাঘব বোয়ালের নাম মিলে যায়, কিন্তু সেই চার্জশিটে সেই জনৈক ব্যক্তির পরিচয়, তিনি কোথায় থাকেন,
কিচ্ছু বলা হয়নি। শুধু রাঘব বোয়ালের নামের সঙ্গে চার্জশিটে উল্লিখিত সেই ব্যক্তির নামের মিল আছে, কিন্তু চার্জশিটে উল্লিখিত ব্যক্তি কোথায় থাকেন, কি করেন, কিছুই বলা নেই। সেখানে কনফিউশন গাঢ় হচ্ছে। আবার অনেকে বলছেন সমঝদারোं के लिए ইশারাই কাফি होता है। কিন্তু ওই যে বললাম না, একটা তদন্ত শেষ করে আদালত গ্রাহ্য প্রমাণ দাখিল করতে গেলে সময় লাগে। আপনাকে সুড়ঙ্গের শেষে পৌঁছতে গেলে অনেক সময় লাগে। এই প্রভাবশালীরা প্রমাণ লোপাট করেছে, বিদেশে মানি লন্ডারিং এর টাকা পাচার হয়েছে, বিদেশে বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া করে সেখানে টাকা রাখা হয়েছে, সিবিআই সূত্রে সেসব খবর এসছে। এই যে পুরনিয়োগ দুর্নীতি কয়েকশো কোটি টাকা, এটা তো কেউ জানতোই না। অয়নশীলের বাড়িতে প্রাথমিকের দুর্নীতির ওয়ে মার্কশিট খুঁজতে গিয়ে এই পুরসভার নিয়োগ দুর্নীতির বিষয়টা সামনে আসে। তারপর তো ইডি সিবিআই আসে, এখন সেটা অগ্রগতি হচ্ছে। রাঘব বোয়াল ধরা পড়বে, সর্বোচ্চ রাঘব বোয়াল ধরা পড়বে কি পড়বে না আমি এই মুহূর্তে সেটা নিয়ে বলতে চাই না, কিন্তু রাঘব বোয়ালদেরও রকম ফের আছে। সর্বোচ্চের পরেও তো রাঘব বোয়াল আছে, তারাও কিন্তু বিরাট বিরাট প্রভাবশালী, বিরাট কনভয় নিয়ে ঘোরাফেরা করেন। হাব্বাব এমন, কেউ কিছু করতে পারবে না, কুছ পরোয়া নেই, ডোন্ট কেয়ার। কয়েকজন রাঘব বোয়াল আবার গর্তে ঢুকে গেছে, এখন দেখছেন নাকি তাদেরকে? তাদের অমৃত ভাষণ দেখছেন না? তাদের ঘনিষ্ঠ বন্ধু প্রমোটার, তার বাড়িতে ইডি ছানবিন করেছে। এক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ এবং সোনা মিলিয়ে 10-11 কোটি টাকা ধরেছে। এরকম আরো হবে। এই যে বিহারের নির্বাচন, 14 তারিখ ফল বেরিয়ে যাবে। খুব অঘটন না ঘটলে এনডিএ এবার বিপুল ভাবে ক্ষমতায় আসবে। তারপরে কোথায় কোথায় নির্বাচন আছে, আসামে, কেরলে, তামিলনাড়ু, পুডুচেরি। দেখুন, কেরলে মূল লড়াইটা এলডিএফ ইউডিএফ, বিজেপি চেষ্টা করবে একটা ফুটহোল্ড পাওয়ার জন্য। তামিলনাড়ুতে লড়াই হবে, ডিএমকে এর সঙ্গে এআইএডিএমকে বিজেপির জোট। আসামে বিজেপি অ্যাডভান্টেজিয়াস পজিশনে, কিন্তু তাদের লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। যা রিসোর্স, যা কিছু করার বিজেপি কিন্তু এবার করবে পশ্চিমবঙ্গের জন্য। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. 1200 অবজারভার থাকবেন বিজেপি, তার মধ্যে সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রীরা পর্যন্ত। শোনা যাচ্ছে অমিত শাহ এখানে কার্যত ঘাঁটি গেড়ে থাকবেন, রাত্রিবাস করবেন। তার জন্য তার নিরাপত্তার কথা মাথায় রেখে তার জন্য একটা বাসভবনও চিহ্নিত করা হচ্ছে। দেখুন, এরা অমিত শাহের কাছে চ্যালেঞ্জ, তাকে অনেকে চাণক্য বলেন। 21-এ তার ভবিষ্যৎবাণী মেনে নি, 24-এ তার ভবিষ্যৎবাণী মেনে নি। তিনি তৃণমূলের কাছে প্যাক খেয়েছেন, এটা তার ব্যক্তিগত সম্মানের প্রশ্ন জড়িয়ে। 26-এ তিনি চাইবেন যে এই সব অপপ্রচারকে ভোঁতা করে দিয়ে বাংলায় বিজেপির সরকার হোক। তার জন্য সাম দাম দণ্ডভেদ, কোনো রাস্তায় ছাড়বে না, কোনো পথ বিজেপি ছাড়বে না, কোনো পন্থা বিজেপি ছাড়বে না। মিলিয়ে নেবেন, কারণ এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে উৎখাত করতে গেলে ভালো মানুষই করলে হবে না। যা যা রিসোর্স আপনার আস্তিনে আছে, সব রিসোর্সকে কাজে লাগাতে হবে। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অসীম। এতদিন ওই প্রভাবশালীদের বিরুদ্ধে তদন্ত ধীর গতিতে এগোচ্ছিল, সবুজ সংকেত ছিল না। এবার কিন্তু সবুজ সংকেত দেশে গেছে, প্রমাণ পেয়ে যাবেন 14 নভেম্বরের পর। ডিসেম্বর মাসটায় দেখবেন তুর্কি নাচন হবে এ রাজ্যে, তুর্কি নাচন। খবরের ঘন ঘটা, প্রভাবশালীদের দরজায় কড়া নাড়া। তখন এসআইআর প্রক্রিয়াও প্রাথমিক এনুমারেশনের পর্ব শেষ হয়ে শুনানি চলছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ঘন ঘন বাংলা সফর করবেন। এবং আর একটা জিনিস হবে, ঝাড়খণ্ডে জেএমএম এনডিএ তে সামিল হবে। মিলিয়ে নেবেন আমার কথা।
কারণ হেমন্ত সোরেন চাইছেন এনডিএ শিবিরে আসতে, তিনি বিহারের ফলাফলটা দেখে নিতে চাইছেন। জেএমএম আসন চেয়েছিল, আরজেডি কংগ্রেস জোটের কাছে পায়নি, তারা কয়েকটা আসনে বোধহয় লড়ছে বা উইথড্র করেছে, যাই একটা দুটো লড়তে পারে, কিন্তু জেএমএম বিহারে এনডিএ ক্ষমতায় আসলে এই মহাগঠবন্ধনে আর থাকবে না। তাহলে তখন কি হবে? বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড সব জায়গায় এনডিএ সরকার, পশ্চিমবঙ্গ বাকি থাকবে কেন? তার জন্য যা যা করণীয় বিজেপির শীর্ষ নেতৃত্ব করবে, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে। একটা জিনিস দেখুন, 2021-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রচার করতেন, দিদি ও দিদি বলে শুরু করতেন, তৃণমূল বলেছিল দেখা একজন মহিলাকে অসম্মান করছে। প্রধানমন্ত্রী একবারও, যতবার প্রচারে এসছেন এবারে লোকসভাতেও প্রচারে, ওই দিদি ও দিদি বলেননি। তৃণমূল সরকারকে নির্মম সরকার বলেছেন, আপনার পাড়া তৃণমূল তারা বলেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ও দিদি বলে কোনো রাজনৈতিক আক্রমণ করেননি। এই যে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে কয়েক মাস ব্যাপী কর্মসূচি নিচ্ছে বিজেপি। আমি দেখলাম জম্মু কাশ্মীরের মীর ওয়াইজুমান ফারুক আপত্তি জানিয়েছে, তাদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করছে। এর মধ্যেও তারা বলে আরএসএস এর চক্রান্ত দেখছেন। যাই হোক, কাশ্মীরের ব্যাপার নিয়ে বলতে চাই না। এই যে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পূর্তি, এটাকেও বিজেপি বাঙালি আবেগকে ছোঁয়ার চেষ্টা করবে। আর তৃণমূলের তৈরি করা ভাষা সন্ত্রাস, বাঙালি আক্রান্তই ন্যারেটিভ মানুষ গ্রহণ করেন। এসআইআর প্রক্রিয়াকে সাধারণ মানুষ সমর্থন করছে, বাকিটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠুভাবে এসআইআর করা। এই আবহ খেলা ঘুরতে শুরু ঘুরেছে পুজোর পর থেকে আস্তে আস্তে 14ই নভেম্বরের পরে আপনাদের সামনে আরো প্রকট হবে বিষয়টা। আর ডিসেম্বর মাসটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ, কারণ একদিকে তখন ভোট দরজায় কড়া নাড়বে, এসআইআর প্রক্রিয়া মাঝপথে, এজেন্সির তদন্ত গতিপ্রাপ্ত হবে। দেখুন, একটা কথা বলি, ভোট আসলে এজেন্সি মাথাচাড়া দেয়, এটা প্রতিষ্ঠিত সত্য, ওদের সিলেবাসও ইলেকশন। কিন্তু তারা যদি রাঘব বোয়ালদের ধরে, এই দুর্নীতির মাস্টার মাইন্ডদের যদি ধরে, তাদের এক্সপোজ করে, তাদেরকে ধন্যবাদ তো দিতেই হবে। অন্তত তারা করেছে তো, সেই ইলেকশনের সময় এসেছে বলে করেছে, সেগুলো রাজনীতির কারবারিরা সব অঙ্ক কষবেন, মানুষ কি দেখবে? দেখো ভাই, শেষ পর্যন্ত ধরেছে আসল মাস্টার মাইন্ডদের, যারা মেঘের আড়ালে লুকিয়ে আছেন, যারা তর্জনী তুলে দেখে নেব হুমকি দিচ্ছেন, বড় বড় কথা বলছেন, সেই সব রাঘব বোয়ালদের যদি এক্সপোজ করতে পারে এজেন্সি, তাদেরকে প্রশংসা করতেই হবে। এবং যা যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে, তাতে আমার মনে হচ্ছে, শুধু আমার নয়, আপনারা যারা আমার প্রতিবেদন দেখেন, আপনারাও তো প্রচুর খবর রাখেন, আপনারাও দেখুন না, সামনের ওই 14ই নভেম্বর অনুমান 31 ডিসেম্বর, এই 45 দিন বাংলার রাজনীতিতে টালমাটাল হবে, ওলট পালট হবে, রাজনৈতিক ভূমিকম্প হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।